চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাবর্তনে ডক্টর ইউনূসকে ডিলিট ডিগ্রি প্রদান, বললেন ছাত্র সমাজই ঠিক করবেন তারা কেমন ভবিষ্যৎ চান। পুলিশের লাঠি পেটা কাঁদানে গেছে ছত্রভঙ্গ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মার্চ টু যমুনা, সাম্য হত্যার বিচার দাবিতে ঢাবিতে বিক্ষোভ, ভিসি পদত্যাগ দাবি ছাত্রদলের। দুদকের মামলায় জামিন পেলেন ডাক্তার জুবাইদা রহমান, নিবন্ধন ফিরে পেতে জামায়াতে ইসলামের আপিল শুনানি শেষ, রায় 1 জুন। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে ঢাকাবাসীর বিক্ষোভ, কাল অবস্থান কর্মসূচির ঘোষণা। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডিলিট ডিগ্রি প্রদান করা হয়েছে। সমাবর্তন অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, ছাত্র সমাজই ঠিক করবেন তারা কেমন ভবিষ্যৎ চান। তিনি বলেন, নতুন বিশ্ব গড়ার সক্ষমতা আমাদের আছে। নিজের স্বপ্নের মতো বিশ্ব গড়তে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান ডক্টর ইউনূস। গবেষণার মাধ্যমে পুরো বিশ্বকে নিজেদের আয়ত্তে আনতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। সম্মানিত সভাপতি ও মাননীয় উপাচার্য, আমরা এক ব্যবসা কেন্দ্রিক সভ্যতা গড়ে তুললাম। আমরা এই সভ্যতা আত্মঘাতী সভ্যতা, এটা টিকবে না। আমাদেরকে আবার নতুন সূত্রে যাত্রা শুরু করতে হবে। যে অর্থনীতির ভিত্তি হবে মানুষ, যে অর্থনীতির ভিত্তি হবে তার ভবিষ্যৎ পরিকল্পনা, ভবিষ্যৎ চিন্তাধারা, কীভাবে সে নিজেকে আবিষ্কার করবে, আবিষ্কার করার প্রবণতা, এবং তাকে যে দিকে তাকে ছুটিয়ে দেওয়া হয়েছে সেদিকে ছোটানোর থেকে বের করে আনা। 3 দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মার্চ টু যমুনা কর্মসূচিতে বাধা প্রদানের পাশাপাশি টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। বেলা 11:30টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যাত্রা শুরু করেন শিক্ষার্থীরা। এটি কাকরাইল মোড়ে পৌঁছালে সেখানে পুলিশের বাধার মুখে পড়েন। পুলিশের বাধা পেয়ে শিক্ষার্থীরা রাস্তায় বসে পড়ে নানা স্লোগান দিতে শুরু করেন। এক পর্যায়ে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ। এই সময় অন্তত 50 জন শিক্ষার্থী ও কয়েকজন পুলিশ আহত হন। 70% আবাসন ভাতা, বাজেট বৃদ্ধি এবং সব প্রকল্পে অগ্রাধিকার দেওয়ার 3 দফা দাবিতে এ কর্মসূচির ডাক দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান তারা। ওখানে আমাদের সারা ছিল, সারদেরকে উপেক্ষা করে আমাদেরকে পিটানো হয়েছে। টিয়ারশেল লাগছে ভাই। আমরা আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য যমুনা অভিমুখে রওনা হয়েছি, আর তারা আমাদের উপর, আমাদের ভাই বোনদের উপর টিয়ারশেল মারছে রাবার বুলেট দিয়ে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মধ্যরাতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য নিহতের ঘটনায় জড়িত সন্দেহে 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় শাহবাগ থানায় বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন সাম্যের বড় ভাই SM শরীফুল আলম। এদিকে ছাত্রদলের আর কেউ হত্যা শিকার হলে সরকার পতনের আন্দোলনে হুঁশিয়ারি দিয়েছে ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় ক্ষোভে ফুঁসছে শিক্ষার্থীরা। প্রতিবাদে উত্তাল ঢাবি ক্যাম্পাস। সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল। সেখানে অংশ নেন সংগঠনের কেন্দ্রীয় নেতারা। দুপুর 12টার দিকে রাজু ভাস্কর্য থেকে মিছিলটি বের হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে দিয়ে মধুর ক্যান্টিন ঘুরে উপাচার্যের বাসভবনে গিয়ে শেষ হয়। শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থতার দায়ে ভিসি প্রক্টর ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীদের। সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে ছাত্রদল নেতারা সাম্য হত্যা নিয়ে শিবিরের মিথ্যাচারের নিন্দা জানান। একই সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নীরব ভূমিকা এবং ভিসির আচার আচরণের নিন্দা জানান তারা। এদিকে বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সাম্য জানাজার নামাজ হয়েছে। এতে অংশ নেন সাম্যের সহপাঠী সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকরা।
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন দুদকের করা মামলায় ৩ বছরের সাজার বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের আপিল শুনানির জন্য গ্রহণ করেছে হাইকোর্ট। একই সঙ্গে এই আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে জামিন দিয়েছে উচ্চ আদালত। বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের হাইকোর্টের একক বেঞ্চ জুবাইদা রহমানের 587 দিনের বিলম্ব মওকুফ করে গতকাল মঙ্গলবার আপিল করার অনুমতি দেয়। আজ শুনানি নিয়ে আপিল গ্রহণ করে জামিন দেয় জুবাইদা রহমানকে। একই সঙ্গে নিম্ন আদালতের নথিও তলব করেছে আদালত। দুর্নীতির এই মামলায় 2023 সালের 2 আগস্ট তারেক রহমানকে 9 ও ডাক্তার জুবাইদা রহমানকে 3 বছরের কারাদণ্ড দেন ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসাদুজ্জামান। একই সঙ্গে আদালত জ্ঞাত আয় বহির্ভূত হিসেবে তারেক রহমানের প্রায় 2,75,00,000 টাকা সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আদেশ দেয়। এছাড়া তারেক রহমানকে 3 কোটি ও ডাক্তার জুবাইদাকে 35 লাখ টাকা অর্থদণ্ড দেয় বিচারিক আদালত। রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী নিবন্ধন ফিরে পাবে কিনা এ বিষয়ে আপিল বিভাগের রায় হবে আগামী 1 জুন। রায় জামায়াতে ইসলামী নিবন্ধন ফিরে পাবে বলে আশা প্রকাশ করেছেন দলটির আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মুনির। তিনি জানান, জামায়াতের নিবন্ধন বাতিলের মধ্য দিয়ে বিচার বিভাগকে রাজনীতিকরণ করা হয়েছিল। নির্বাচন কমিশন যেন দাঁড়িপাল্লা প্রতীক ফিরিয়ে দেয় এ বিষয়ে আপিল বিভাগ রায় পর্যবেক্ষণ দেবে বলে আশা করেন জামায়াতের এই আইনজীবী। জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষে বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ রায় ঘোষণার জন্য 1 জুন দিন ধার্য করেছে। জামায়াতে ইসলামীকে দেওয়া নিবন্ধন অবৈধ ঘোষণা করে 2013 সালের 1 আগস্ট রায় দেয় হাইকোর্ট। এই রায় স্থগিত চেয়ে করা আবেদন খারিজ করে দেন আপিল বিভাগের তখনকার চেম্বার বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী। এরপর জামায়াতে ইসলামী নিবন্ধন বাতিল করে 2018 সালের 7 ডিসেম্বর প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। চেম্বার আদালতের রায়ের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর করা আপিল ও লিভ টু আপিল 2023 সালের 19 নভেম্বর খারিজ করে আদেশ দেয় আপিল বিভাগ। আওয়ামী লীগ সরকারের পতনের পর বিলম্ব মার্জনা করে আপিল ও লিভ টু আপিল পুনরুজ্জীবিত চেয়ে জামায়াতের করা পৃথক আবেদন গত 22 অক্টোবর মঞ্জুর করে আপিল বিভাগ। আপিলের উপর 4 দিন শুনানি শেষে রায়ের জন্য 1 জুন দিন ধার্য হলো। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে নগর ভবনের সামনে মানববন্ধন করেছে ঢাকাবাসী। কর্মসূচি থেকে বৃহস্পতিবার সকালে গণ অবস্থানের ঘোষণা দেওয়া হয়েছে। মানববন্ধনে বক্তারা বলেন, আদালতের রায় ও নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনের পরও শপথ আয়োজন না করে স্থানীয় সরকার মন্ত্রণালয় জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে। প্রয়োজনে আরও বড় আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দারা। মিরাজ হোসেন গাজী রিপোর্ট, ক্যামেরায় ইনামুল হাবিব রুবেল। সকাল 9টার আগেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকার বাসিন্দারা মিছিল সহ নগর ভবনের সামনে জড়ো হতে থাকেন। কিছুক্ষণের মধ্যেই নগর ভবনের সামনের সড়কের বঙ্গবাজার থেকে গুলিস্তান পর্যন্ত অবস্থান নিয়ে মানববন্ধন করেন তারা। বক্তারা বলেন, 2020 সালের 1 ফেব্রুয়ারি নির্বাচনে ফলাফল জালিয়াতি করে ইশরাক হোসেনকে হারানো হয়েছিল। তখনই ইশরাক হোসেন আইন মেনে মামলা করেছিলেন। অভ্যুত্থানের পর আদালত সেই মামলার রায়ে আগের ফল বাতিল করে ইশরাক হোসেনকে বিজয়ী মেয়র হিসেবে ঘোষণা করেন। এরপর নির্বাচন কমিশন প্রজ্ঞাপন জারি করলেও শপথে তালবাহানা করছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক ভাইকে অবিলম্বে শপথ করাতে হবে এবং নগর পিতা ইশরাক ভাইকে নগর ভবনে অবশ্যই আসতে হবে, তা না হলে রাজপথ থেকে আমরা উঠে যাব না। যেহেতু ইলেকশন কমিশন গেজেট প্রকাশ করেছে, অতএব আওয়ামী সরকারের মতো আর টালবাহানা না করে আপনি অবিলম্বে জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের শপথের ব্যবস্থা করুন। আমাদের সত্যতা যে আমরা পাইছি ইঞ্জিনিয়ার ইশরাক সাহেব যে মেয়র হিসাবে পাইছি, আমরা এটা কার্যকর চাই, আর কিছু চাই না। আমাদের দাবি মেয়র ইশরাককে, ওনার পদও আমরা চাই ওনাকে। বক্তারা বলেন, জনগণের ভোটের অধিকার শেখ হাসিনা সরকার কেড়ে নিয়েছিল। এখন আদালত ন্যায় বিচার করলেও ফ্যাসিবাদের দোসররা গণতন্ত্র প্রতিষ্ঠায় বাধা দিচ্ছে। তারা বলেন, নগরবাসীর সেবা না করে লুটপাট করতেই মন্ত্রণালয়ের লোকজন ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিচ্ছে না। ইশরাক হোসেন ঢাকার ছেলে, সাদেক হোসেন সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে, মুক্তিযোদ্ধার ছেলে এবং জনপ্রিয় জননেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আমরা ছাড় দেওয়ার মানুষ না। তার সাহসের জন্যই আজকে সেই পর্যায়ে জনগণ তাকে এত বেশি ভালোবাসে
তো এটি আমার কথা, আমরা না বসানো পর্যন্ত আমরা ঘরে যাব না। নিজেদেরকে কেন বিতর্কিত করছে? তাহলে জনগণ মনে করবে যে আগামী জাতীয় নির্বাচন এই সরকারের উপরে কিভাবে আস্থা রাখবে। এক পর্যায়ে বিক্ষুব্ধরা নগর ভবনের প্রধান ফটকের ভিতরে অবস্থান নিয়ে সরকারকে দ্রুত আইন মেনে শপথ আয়োজনের হুঁশিয়ারি দেন। দাবি আদায়ে নগর ভবনে গণ অবস্থানের কথাও জানান বিক্ষুব্ধ ঢাকাবাসী। যতক্ষণ পর্যন্ত প্রকৌশলী ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে শপথ বাক্য পাঠ করানো না হবে, যতক্ষণ পর্যন্ত তিনি দায়িত্বভার গ্রহণ না করবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন পর্যায়ক্রমে চলতে থাকবে। আগামী দিন আমরা অবস্থান কর্মসূচি নিব, গণ অবস্থান কর্মসূচি, এবং সেটা হবে ব্যাংক ফ্লোরে। গণ অবস্থান কর্মসূচি নিব এবং সকাল 9টায় আপনারা সকলে উপস্থিত থাকবেন। স্থানীয় সরকার মন্ত্রণালয় আদালতের রায় না মানায় সংশ্লিষ্টদের আইনের আওতায় আনতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভোটাররা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। বজ্রপাতে মৃত্যু বাড়ছে কিশোরগঞ্জে। গেল 6 বছরে জেলায় মারা গেছে 75 জন, আহত শতাধিক। প্রাণহানি কমাতে হাওরে বজ্রনিরোধ যন্ত্র ও আশ্রয় কেন্দ্র প্রতিষ্ঠার দাবি স্থানীয়দের। বজ্রপাত থেকে বাঁচতে সাবধানতা অবলম্বন ও সচেতনতা তাগিদ জেলা ত্রাণ ও পুনর্বাসন কেন্দ্রের। কিশোরগঞ্জ প্রতিনিধি নাসিম খানের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নানা কারণে বাংলাদেশে বাড়ছে বজ্রপাত। এ মৌসুমের শুরুতেই বজ্রপাতে মৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। কিশোরগঞ্জে 2019-20 সালে বজ্রপাতে মারা গেছেন 30 জন, 2021 সালে 16 জন, 2022 সালে 10 এবং 2023 সালে 15 জন। যদিও পরিসংখ্যানের এই তথ্যের সাথে একমত নন স্থানীয়রা। তাদের মতে মৃত্যুর সংখ্যা আরও বেশি। এ মৌসুমেই পাকুন্দিয়ায় 3 জন, অষ্টগ্রামে 2 জন, মিঠামইনে 2 জন, ইটনায় 1 জন এবং কটিয়াদিতে 1 জনের মৃত্যু হয়েছে। হাওরে আমরা কৃষকের কাজ করি, এই কাজ করতে অনেক অসুবিধা হয়। এই বজ্রপাত ছাড়া যে এই সমস্যাটা শুনছি, একটা যন্ত্র বাইরেছে, যন্ত্রটা যদি আমাদের এলাকায় বসানো হতো তাহলে আমাদের অনেক উপকৃত হতো। ঠাড়া ধরে গরু মরে রাখা, মানুষ মরে রাখা, দিনের আবহাওয়া বালা তাহে না, এই অবস্থা তো আমরা বন্ধ দৌড়দৌড়ি হরণ লাগে, ঘর বাড়ির তাহে না, বন্ধ তার কোনো ঘর বাড়ি নাই। খুবই আতঙ্কে থাকে। এই জন্য এখানে বজ্রপাতে প্রতি বছর অনেক মানুষ বজ্রপাতে মারা যায়। এই বছরও মারা গেছে। আমাদের নিজেদের নিজ উদ্যোগে নারিকেল গাছ এবং বিশেষ করে তাল গাছ যদি রোপণ করি তাহলে পরিবেশের জন্য খুবই ভালো হয় এবং প্রতি বছরে বজ্রপাতের হাত থেকে বাঁচা যায়। বজ্রপাত থেকে বাঁচতে তাল গাছ, নারিকেল গাছ সহ উঁচু ধরনের গাছ লাগানোর পরামর্শ দিয়েছে আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। প্রধান কারণ হলো জলবায়ু পরিবর্তন। এখন প্রশ্ন হলো আমরা কিভাবে এটা থেকে বেঁচে থাকতে পারি বা একটু নিরাপদ থাকতে পারি। যারা হাওরে কৃষক ভাইরা কাজ করে তাদের প্রতি আমি বলবো যে আপনারা এই বিশেষ মুহূর্তের সময়ে আপনারা নিরাপদে থাকবেন, পারতপক্ষে মাঠে কাজ করাটা এড়িয়ে চলবেন। বজ্রপাতকালীন সময়ে সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা। যখন ঘন ঘন বজ্রপাত হবে তখন ঘরে থাকতে হবে, বাইরে বের হওয়া যাবে না। আর যদি বাইরে থাকে এই অবস্থা বজ্রপাত হলো উঁচু জায়গা, গাছের নিচ, ইলেকট্রিক পোল, এই সমস্ত জায়গা পরিহার করে নিরাপদ আশ্রয় থাকতে হবে। বজ্রপাতে মারা যাওয়া ব্যক্তির পরিবারকে সরকারিভাবে 25,000 টাকা করে সহায়তা দেওয়া হয়। প্রচারণার অভাবে এ বিষয়েও জানেন না অনেক ভুক্তভোগী। বজ্রপাতে মৃত্যুর হার কমাতে প্রতিটি হাওরে বজ্র নিরোধ যন্ত্র ও আশ্রয় কেন্দ্র চায় হাওরবাসী। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আন্তর্জাতিক প্রসঙ্গ। গুপ্তচর বৃত্তির অভিযোগে দিল্লি আর ইসলামাবাদের হাইকমিশন থেকে 2 কর্মকর্তাকে পাল্টাপাল্টি অবাঞ্ছিত ঘোষণা করে দেশ ছাড়তে বলেছে ভারত ও পাকিস্তান। আর যুদ্ধবিরতির কৃতিত্ব দাবি করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দিয়েছে ভারতের পররাষ্ট্র দপ্তর। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দিল্লিতে পাকিস্তান হাইকমিশনের 1 কর্মকর্তাকে গুপ্তচর বৃত্তির অভিযোগে বহিষ্কারের কথা জানিয়ে দেওয়া হয়েছে। ভারতে থাকাকালে সরকারি বিধি নিষেধের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এমন কাজে তার জড়িত থাকার
থাকার প্রমাণ পাওয়া গেছে। এর জেরে 24 ঘন্টার মধ্যে তাকে ভারত ছাড়তে বলা হয়েছে। প্রতিক্রিয়ায় পাকিস্তানও ইসলামাবাদের ভারতের হাইকমিশন থেকে এক কর্মকর্তাকে অবাঞ্ছিত ঘোষণা করে অবিলম্বে ফিরে যেতে বলেছে। এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, 7 মে অপারেশন সিঁদুরের শুরু থেকে 10 মে যুদ্ধবিরতি পর্যন্ত ভারত আর যুক্তরাষ্ট্রের নেতাদের মধ্যে বারবার কথা হয়েছে। সেই আলোচনায় বাণিজ্যের প্রসঙ্গ ছিল না। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।